এখনো আমার রিগ্রেট হয় যে আমি আসলে ওই শ্যুটটা যদি আগে শেষ করে ফেলতাম বা টাইমটা আমি একটু পরে দিতাম বা আগে দিতাম, ওই টাইমটা কেন আমি বাবার সঙ্গে ছিলাম না। সবসময় বাবার সঙ্গে ছিলাম। যাক, আমি ভাবলাম যে তৃতীয় পক্ষ কোনো কাজ করেছে, এজন্য ইফতিখার সাথে কথা বা মুখ চাওয়াচাই বন্ধ, এরকম না, এরকম একদমই কিছু না, একদমই এরকম কিছু না। যাক, এটা আমি পার্সোনালি ক্লিয়ার হলাম। আমি এখনো যদি ওরকম কাজের কোনো হয় যে ওনার জনরার কোনো কাজ বা আমাকে যদি দরকার পড়ে, আমি এটাতে আমার মাই গড ক্রেজি ফ্যান। আমার যেটা ভয় লাগে ব্লাড দিয়ে কাটাকাটি লিখা এবং এরকম দেখানো, মানে এটা দেখেছি পর্যন্ত আমি। সো আমি রিকোয়েস্ট করেছি যে প্লিজ এরকম না। আমি বুঝতে পেরেছি ইউ লাভ মি, আমাকে আমার কাজ অনেক পছন্দ, আমি মানে অনেক ডেডিকেটেড, বাট এরকম কাটা ছেঁড়া কাটাকাটি এগুলো আমার পছন্দ না। আমি আসলে গিফট দিতেও পছন্দ করি, নিতেও পছন্দ করি কম, বাট আমি এত দামি গিফট আসলে কেউ যদি খুব এফোর্ট দিয়ে এবং চিন্তা করে আমার জন্য যে ববি এটা লাইক করে সো আমি এটা দিব, হুট করে একটা তুলে দিয়ে দিল, এটা আমার ভালো লাগে না। সেটা প্রাইসটা কত এটা আমি দেখি না। নিজের জীবনের সবচেয়ে বিরহ বা কষ্টের কাল নিয়ে যে স্মৃতিটা আজকে এখন মনে পড়ছে? 2019 এপ্রিল 5 আমার বাবা মারা গেছে যেদিন। আমি শুটে ছিলাম কলকাতায়, আচ্ছা, অ্যান্ড দার্জিলিংয়ে শ্যুট ছিল। তখন ওখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম ছিল। 1 এপ্রিল আব্বার বার্থডে ছিল, তো আমি তখন কথা বলেছি, উইশ করেছি, কেক কাটলো, দেখলাম। 2-3 দিন আমি ইয়ের জন্য কথা বলতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, বা রাত হয়ে যেত, বাবা ঘুমিয়ে যেত। মাঝখানে আরেকদিন কথা হয়েছে, বাট লাস্টের 2 দিন বাবা মারা যাওয়ার আমি কথা বলতে পারি নাই, যে আমি তো চলেই আসবো, মানে আমার 7-8 তারিখে আসার কথা ছিল। ওই টাইমটা আমি এখনো আমার রিগ্রেট হয় যে আমি আসলে ওই শ্যুটটা যদি আগে শেষ করে ফেলতাম বা টাইমটা আমি একটু পরে দিতাম বা আগে দিতাম, ওই টাইমটা কেন আমি বাবার সঙ্গে ছিলাম না। সবসময় বাবার সঙ্গে ছিলাম, বাট বাবার হাসপাতালে ছিল না, বাসায় ছিল। হাসপাতালে রেখে তো আমি কোথাও যাব না, বাট বাসায় ছিল, ঠিক ছিল। এবং আমার মা আর ছোট বোন তখন অস্ট্রেলিয়া থেকে আসছে, জাস্ট তার 2 দিন আগে আমি চলে গেছি আর কি, যে আমি শ্যুটটা করে আসি, তারপর বাবাকে নিয়ে আমি থাইল্যান্ড যাব, ইন্ডিয়া যাব, তারপরে অস্ট্রেলিয়া যাব, এরকম প্ল্যান করা। বাবার ভিসাটাও একদম রেডি সব। ওই সময়টা আমার জন্য আমি আমার মনে প্রত্যেক রাতে আমার একবার করে হলেও এটা মাথায় আসে যে আমি ডেটসগুলো কেন এরকম করলাম না। আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট আমার বাবার সঙ্গে থাকার দরকার ছিল, আমি বুঝতে পারি নাই তখন। এবং এতটাও সিক উনি ছিলেনও না, সাডেনলি বাবা খুব ভালোভাবেই একদম ঘুমের মধ্যে মারা গেছেন। এবং আমার মনে আছে ওই রাত 3টার সময় আমি শ্যুট করে আসছি, 1:30-2 বাজে, আমি খুব টায়ার্ড। আমার সঙ্গে আমার রুমে ছিল মৌসুমি, হেয়ার স্টাইলিস্ট কলকাতায়। ওকে বলছি যে আমার খুব খারাপ লাগতেছে, কেমন যেন লাগতেছে, উইয়ার্ড, অদ্ভুত, আমার গলা বারবার শুকায় যাচ্ছে, আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে, কাঁপছে, গরমের দিন কিন্তু। মানে এটা না, এই ফিলিংটা আমার এখনো মনে আছে ক্লিয়ার একেবারে। আমরা ফিল্মে দেখতাম না যে ওই মোমেন্টটা, মানে তার 5-6 মিনিটের মধ্যে আমাকে আমার ছোট বোন ফোন দিয়ে বলে আব্বা ঠাস করে খাট থেকে পড়ে গেছে, এই 5-6 মিনিট আগে, কথা বলছে না। মানে এরকম যে ফিল্মে আমরা দেখি না যে এরকম ফিল করে বাবা মার জন্য বা কারোর জন্য, আমি ওই ফিলিংটা আমার স্টিল মনে আছে। আমি খালি বলছি যে তুমি ও ডক্টর, আমি বলছি তুমি এদের হাতে একটু ফুটো করে ব্লাড বের করো, স্ট্রোক করেছে হয়তো বা, আর আমি আসছি। ভোর রাতে আমি এয়ারপোর্টে গিয়ে চলে গেছি হোটেল থেকে, বাট ওই দিন ফ্রাইডে ছিল, কোনো ফ্লাইট পাওয়া যাচ্ছে না। 2-3 ঘন্টা এয়ারপোর্টে বসে একজনের ফ্লাইট ক্যান্সেল, মানে টিকিট ক্যান্সেল হয়েছে, ওইটা নিয়ে আমি আসছি আর কি। এসে আমাকে ফোনে বলেছে আব্বাকে স্কয়ারে নিয়েছে, আছে মানে লাইফ সাপোর্টে আছে, কিন্তু আসলে বাবা নাই। স্কয়ারে গিয়ে মানে যখন দেখলো যে না আসলে নাই, নেওয়া হয়েছিল করার জন্য। আমি তো লাইনে ছিলাম কিছুক্ষণ, শুধু 1 ঘন্টা জার্নির সময়টা। বাট আমাকে যখন এয়ারপোর্ট থেকে বলছে যে তুমি স্কয়ারে এসো না, বাসায় চলে আসো একবার, আমি বললাম কেন? বাবা তো হসপিটাল, আমি আগে হসপিটাল আসবো, বাসায় যাব না। তো বলতে চাচ্ছে না আর কি, আমার কাজিনরা ফোন দিচ্ছে এরা। তো আমার তো হাত পা শক্ত হয়ে গেল তখন, আমার একটু সন্দেহ হচ্ছিল আর কি। ওই যে ফিলিংটা, ওইটা আমার পুরো, আমার মনে হয় আমার মারা যাওয়ার আগেও মনে থাকবে। এই যে আমার এখনো গুজবাম্প হচ্ছে, আমার টোটালি আমি এটা ফিল করতে পারছি যে আব্বা মনে হয় নাই। ফ্লাইট থেকে নেমে যখন বললো যে তুমি স্কয়ারে যেও না, আমি বললাম আমি নামলাম, আমি স্কয়ারে আসতেছি। ওই যে ফিলিংটা, মানে বাবা যে কি একজন, বাবা বেঁচে থাকা যে কত বড় একটা মানে ব্লেসিংস, আমি অবাক হয়ে যাই। কেউ বয়স হয়ে গেলে বাবাকে ইগনোর করে এবং বিরক্ত হয়, কি করে না, কি বলে, দূরে সরায় দেয়। এগুলো আমার কাছে মনে হয় যেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে।
মানে বাবা মানে পৃথিবীর সবচেয়ে প্রাইসলেস যে মানুষটা তাকে নিয়ে এরকম করে। আমি তো মানে বাবার ভয়েসও শুনি, মানে মনে হয় যেন আমি শুনতে পাই। বাবা যে খাবারগুলো খুব পছন্দ করতো সামটাইমস আমি ওগুলা খেতে গেলে আমার গলা দিয়ে নামে না। তো জীবনের ক্যারিয়ারে সবচেয়ে স্ট্রাগল মোমেন্ট বা স্ট্রাগলের একটা গল্প শুনতে চাই। আমি কখনো মনে বলি নাই, যে কেউ বিশ্বাস করেও না যে তখন তো বাসা থেকে আমাকে ইচ্ছা করে আম্মারও মানে টাকা পয়সা দিত না, বা গাড়িটাও আমি নিয়ে বের হতে পারতাম না। এমনও হয়েছে যে আমি ইউনিটের গাড়িতে গেছি, নাটকের কথা বলছি প্রথমে, যে বা আমার কাছে টাকাও ছিল না, সো আমি লেট হয়ে গেছে, খাই নাই বা না খেয়ে বাসায় চলে আসছি। বাসায় এসেও তো আসলে রাগারাগি ঝগড়াঝাটি এর মধ্যে তো আর খাওয়া দাওয়া করে, আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছি, ইচ্ছা করেই নাই, হার্ট করার জন্য বা করার জন্য। অ্যান্ড আমার আরেকটা মনে আছে যে শবে বরাতের রাত ছিল, আমার শ্যুট কেন জানি ওই ডেটে শ্যুট পড়েছিল, তো বাসা থেকে ওইটা খুব ছিল। ওই দিন আসার পর খুব ডিজাস্টার একটা মোমেন্ট আমি পার করেছি। তারপর দিন আরেকটা ফিল্মের শ্যুট ছিল, এখানে যেতেও আমার একটু হ্যাসেল হয়েছে, ওদের সঙ্গে একটু হ্যাসেল হচ্ছে, বাসায় হয়েছে। এগুলো আমি আসলে কোনো দিনই কাউকে বলতে পারি নাই যেটা। এরপর আমি গানের শ্যুট করেছি ওর মধ্যেই, ওরকম একটা সিচুয়েশনের মধ্যে লিপস্টিক দিয়ে মেকআপ গেট আপ নিয়ে ডান্স করেছি হাসতে হাসতে, অদ্ভুত, কান্নাও আসছে, আবার চুকটুক মুছে আবার কাজলটা ঠিক করে আবার শুট করেছি। কিন্তু ফিনান্সিয়াল নিডস এর ভিতরে অফ কোর্স এটা কার না হয়, অফ কোর্স হয়, এটা আসলে লজ্জার কিছু নাই, হয়। এবং আমার এটা ফিল হয় কি, একটা মানুষ হিসাবে এবং মেয়ে হিসাবে একটা মেয়ের ফাইনান্সিয়াল ব্যাকআপ রাখা, নিজে আর্ন করাটা খুব জরুরি। বাবার থাকুক না থাকুক, হাজব্যান্ডের থাকুক না থাকুক, ভাইদের থাকুক না থাকুক, বা সে তার কিছুই না থাকুক, তার ফাইনান্সিয়াল ব্যাকআপটা এবং সে নিজে আর্ন করার যে জায়গাটা ওটা ক্রিয়েট করে। এবং প্রত্যেকটা মানুষেরই এটা আছে কিছু না কিছু। ধরো আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমি রান্না করতে পারি, ওইটা দিয়েও আমি কিন্তু কিছু আর্ন করতে পারি। আদারওয়াইজ ওর ওপিনিয়ন থাকে না, ও কিছু বলতে যাবে ওর মধ্যে কিছু আনইজি কাজ করে, যে আচ্ছা বলবো, এটা তো কিভাবে বলবো। একটা মানুষের এরকম করে বেঁচে থাকার মানেটা আমার খুব ভয় লাগে, যে এটা কিভাবে সম্ভব, আরেকজনের উপর টোটালি ডিপেন্ডেন্ট, এটা আমার অনেক ভয়ের একটা ব্যাপার মনে হয়। কিভাবে সম্ভব আমি জানি না। একটা মানুষ বেঁচে আছে কিন্তু তার বলার কোনো রাইট নাই, তার ওপিনিয়ন কেউ কাউন্ট করে না, এটা তো বিভৎস একটা ব্যাপার। এবার সবচেয়ে আনন্দ বা সাকসেসের এই যাবত যেটা মনে হয়েছে যে না এটা আমি অ্যাচিভ করেছি, এই আনন্দটা কোন গল্প, কোন মোমেন্টে ছিল? কয়েকবার দেহরক্ষী সুপার ডুপার হিট হওয়ার পরে রাজত্ব যখন হ্যাপেন, রাজত্ব একটা গান ছিল তুমি ছাড়া, আমাকে দেশের বাইরের এত মানুষ নক দিয়েছে এবং এমন এমন জায়গার মানুষজন তুমি ছাড়া গানটা দেখে এবং ভিডিওটা ক্লিপ দেখে, যে ইউ ডিড ভেরি গুড। আমাদের দেশে এরকম একজন প্রেজেন্টেবল, এত স্মার্ট একজন হিরোইন আছে, এটা আমরা খুব প্রাউড ফিল করি। আমি চিনি না এরকম অনেক মানুষ এবং খুব ভালো ভালো জায়গার মানুষজন, সেটা আমাকে অনেক মানে যারা ইউজুয়ালি বাংলা ছবি দেখে না তারা দেখেছে রাজত্বর যে গানটা, যে এত আর্টিস্টিক ওয়েতে বাংলা ছবি হচ্ছে, আবার ইটস নাইস, থ্যাংক ইউ সো মাচ এরকম কাজ আমাদেরকে দেওয়ার জন্য, আপনি এরকমই থাকবেন, আপনি প্লিজ কাজ করবেন, আমরা আরও কাজ দেখতে চাই। সো আমি বলবো না আমার কিচ্ছু ছিল না, আমার মানুষের, আল্লাহর রহমতে মানুষের কাছ থেকে যে আমি শুনছি, আননোন মানুষ, চিনি না জানি না, অনেক দূরের মানুষ, অনেক বড় বড় জায়গার মানুষ, অনেক মানে এমন একটা মানুষ ভালোবেসে এতগুলো আম পাঠিয়ে দিল, এই সিজনে আরেকটা জিনিস পাঠিয়ে দিল, তো এগুলো আমি এত পেয়েছি, এটার জন্য আমি ব্লেসড আমি বলবো। ইফতেখার চৌধুরীর সাথে পরবর্তীতে আর কাজ হলো না কেন? তোমাদের একটা সম্পর্কে গল্প শোনা যাচ্ছিল, সেটাও বিরহ পার্ট আছে শুনছিলাম, নাকি ব্যক্তিগত দূরত্বের কারণে আর ছবির কাজটা হয় না? এরকম বিষয়টা না, আসলে যখন সার্চের একটা গল্প ছিল এটা সবার জানা, তারপর আমার ব্রেক, তারপর দেহরক্ষী যখন সুপারহিট হলো তখন তো ওনার সঙ্গে আমার অ্যাকশন জেসমিন, দেন রাজত্ব, তারপর কিন্তু আমি বিজলিটা আমার প্রোডাকশনের ছবি আমি ওনাকে সাইন করেছিলাম অ্যাজ অ্যান প্রোডিউসার। সো আমার জায়গা থেকে আমি ওনার কাছে গ্রেটফুল যে উনি আমাকে হাতে খড়ি অনেক কিছু শিখিয়েছেন, না বড় পর্দার কাজটা, ফিল্মে নিজেকে প্রেজেন্ট করা, অ্যাকশন প্যাটার্নটা। আমাদের থাকে না যে ডিরেক্টর হিরোর একটা জুটি, ডিরেক্টর হিরোইনের একটা জুটি, আমাদেরকে মানুষ স্ক্রিনে দেখতে পছন্দ করতো ওনার কাজটা এবং আমার প্রেজেন্টেশন পছন্দ করেছে এবং সুপারহিট। সো এরপরে কিন্তু কি হয়েছে, বিজলির পর কিন্তু আমি আমার মতো করে কাজ করছি, উনিও ওনার মতো করে কাজ করছে, ওরকম আর ওইভাবে হয় না। উনি এটা প্রেমের বিষয় তো এটা না, প্রডিউসারের তো আসতে হবে কাজের জন্য বা কিছু, উনি তো এখানে সেটেল না, উনি তো বাইরে থাকেন। সো উনিও অন্য কাজের ইয়েতে চলে গেলেন, অগ্নি করলেন, আমিও এর মধ্যে 4-5টা ছবি করলাম,
বেশি কাজ কিন্তু হয় নাই, বাট ছবিগুলো খুব ভালো করেছে, এইজন্য আলোচিত, এইজন্য মানুষ বলছে। কাজ কিন্তু বেশি করা হয় নাই, এর থেকে বেশি কাজ মানুষ একসঙ্গে করে। হ্যাঁ তা করে, তাই না? এর বাইরে ওনার সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু দূরত্বের অন্য কোনো কারণ নাই বলতে চাচ্ছ? আচ্ছা, এটার আমার কোনো, আমি মানে খুবই প্রফেশনাল একজন মানুষ। একটা ভাই বোনের মধ্যেও কিন্তু অনেক মিসকমিউনিকেশন হয়, বাবা মার সঙ্গেও মানে কখনো কখনো কথা কাটাকাটি। না না না, আমি বলছি ইটস নর্মাল যে ফ্রেন্ডের মধ্যে বা ডিরেক্টর বা আর্টিস্ট এদের মধ্যে যে কথা কাটাকাটি, আমরা মানুষ দিন শেষে। এই যে তোমার সাথে আমি এত, তোমার উপর আমার একটা রাইট ক্রিয়েট হয়ে যায় সাম, আমরা তো মানুষ, যতই আমরা মানে ভঙ্গি করি যে না 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 এখানে রিলেশন হয় না, হয় বাবা হয়। সো আমার একটা অভিমান তোমার উপর হতেও পারে, আমি প্রথমে বললাম না, পরে বলে দিলাম, তুমিও বলতে পারো, আমাদের হয়েছিল ইনফ্যাক্ট। সো ইট হ্যাপেন্স, এটা নরমাল, মানুষের হিউম্যান নেচার, এটা মানুষের, এটা হতে পারে। যাক, আমি ভাবলাম যে তৃতীয় পক্ষ কোনো কাজ করেছে এজন্য ইফতিখার সাথে কথা বা মুখ চাওয়াচাই বন্ধ, না না, এরকম একদমই কিছু না, একদমই এরকম কিছু না। এটা আমি পার্সোনালি ক্লিয়ার হলাম। আমি এখনো যদি এরকম কাজের কোনো ইয়ে হয় যে ওনার জনরার কোনো কাজ বা আমাকে যদি দরকার পড়ে, আমি এটাতে আমার কোনো প্রবলেম নাই। ব্রিলিয়ান্ট ডিরেক্টর, মানে ডেফিনেটলি উনি, আমার মনে হয় উনি যত ট্যালেন্টেড ওই হিসেবে উনি অনেক কম কাজ করেছেন। আমি কাজ দেখাতেও পারিনি বাংলাদেশে, ওইভাবে দেখানো হয় না ডিজিটাল টাইমে। আমি বলবো যে উনি ছিল একটা আমাদের জন্য জেল, তাই না? ওই সময়টা উনি খুব ভালো কাজ করেছে। অগ্নি ছিল। ফ্যান মোমেন্টের একটা গল্প শুনতে চাই, অনেক গল্প রয়েছে, কোন ফ্যান সবচেয়ে বেশি ক্রেজি ফ্যান? আমার যেটা ভয় লাগে ব্লাড দিয়ে কাটাকাটি লিখা এবং এরকম দেখানো, মানে এটা দেখেছি পর্যন্ত আমি। সো আমি রিকোয়েস্ট করেছি যে প্লিজ এরকম না। আমি বুঝতে পেরেছি ইউ লাভ মি, আমাকে, আমার কাজ অনেক পছন্দ, আমি মানে অনেক ডেডিকেটেড, বাট এরকম কাটা ছেঁড়া কাটাকাটি এগুলো আমার পছন্দ না। দেশের বাইরে তো আছে, মানে দেশের বাইরের মানুষজন আরো বেশি করে, মানে কাজ কাম ছেড়ে দিয়ে এসে লেগে থাকে এবং এত খাওয়া দাওয়া, ওরা এত আপ্যায়ন করে দেশের বাইরে গেলে, এটা মানে মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি। মানে দেশের বাইরে যখন কাজ করি তখন মনে হয় যেন আমি দেশেই আছি, মানে পুরো টেবিল ভর্তি খাওয়া দাওয়া, না খুব মাইন্ড করে, না 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 খেতেই হবে, না না খেতেই হবে, খেয়ে যাবেন, এটা সেটা, মানে একদম নিয়ে যায়, গাড়ি নিয়ে চলে আসে, অনেক দূরে লোকেশন, তারপরেও চলে আসে। উপহার পাওয়ার গল্প শুনতে যাচ্ছি। আমি আমার বিশেষ গিফট সবচেয়ে বেশি আমার বাবা থেকে পেয়েছি। বাবার কাছ থেকে? ভেরি ট্রু, এক্সপেন্সিভ। শুনেও তারপরে এই কোশ্চেন করো। হ্যাঁ, গিফট, কিছু গিফট তো ভালো লাগে আসলে, গিফট পেতে কার না ভালো লাগে। সো তোমার থার্ড প্রেমিক কি দিল, সেকেন্ড প্রেমিক কি দিল, এরকম থাকতে পারে জীবনে, লেয়ার থাকে তো লাইফে। না, আমি আসলে গিফট দিতেও পছন্দ করি, নিতেও পছন্দ করি কম, বাট আমি এত দামি গিফট আসলে কেউ যদি খুব এফোর্ট দিয়ে এবং চিন্তা করে আমার জন্য যে ববি এটা লাইক করে, সো আমি এটা দিব, হুট করে একটা তুলে দিয়ে দিল, এটা আমার ভালো লাগে না। সেটা প্রাইসটা কত ওইটা আমি দেখি না, আমি পছন্দ করি কি সেরকম যদি ওইটা কনসার্ন নিয়ে আমার জন্য একটা এফোর্ট দিয়ে গিফট কিনে, ওইটা আমার খুব ভালো লাগে, যে আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে। নিজের পরিবারের একটা গল্প শুনতে চাই, যে গল্পটা তোমার বন্ধুত্বের হতে পারে বা যার সাথে তুমি অনেক কিছু শেয়ার করেছো, সেই মানুষটা কে? বাবা তো অবশ্যই আছে, কিন্তু বাবার বাইরে ধরো তোমার কাজিন বা কোনো ফ্রেন্ডস। একজনেরটা বললে ঠিক হবে না, আমার বোন, আমি অনেক সময় তার থেকে আসলে ডিসকাস করি। না, নিজের বোন। আচ্ছা, ওরা তো বাইরে থাকে, আমি ওদেরকে খুব মিস করি আসলে। হ্যাঁ হ্যাঁ, দুজনই ছবি, তনিকা, একজনের সাথে মানে আমি শেয়ার করি অনেক কিছু, তনিকার সাথে অনেক কিছু শেয়ার করি, আমার ইমিডিয়েট ছোট বোন। তো ওর থেকে, ও ছোট হলেও না, আমি অনেক কোনো জিনিস অনেক চাইল্ডিশ, আমি খুব ম্যাচিউর, আবার এট দ্য সেম টাইম আমি অনেক চাইল্ডিশ। ওরা দুজনেই সংসার করছে ওখানে? হ্যাঁ, সংসার করছে এবং ওদের প্রফেশনাল লাইফও ইয়ে করছে। হ্যাঁ, এটা বলতে বলতে শুনতে শুনতে তো আমি মানে একদম ইয়ে হয়ে গেছি যে তুমি এবার সেটেল করো। আমি বললাম সেটেলড, ওটা তো একটা পার্ট। যাই হোক, মানে ওদেরকে সামটাইমস আমি জ্বালাই যে আমার এরকম ভালো লাগছে না, ওরকম। ও খুব বিজ্ঞের মতো আমাকে বোঝায় যে দেখো তুমি কিন্তু স্মার্ট, তুমি কিন্তু বোঝো, তারপর কি করো তুমি ইমোশনাল হয়ে যাও, ইমোশনাল হয়ে তুমি ভুলভাল ডিসিশন নিয়ে ফেলো, বারবার তুমি বলো যে না তুমি এরকম হেল্প করবে না, তারপরেও কিন্তু তুমি, আমার এটা একটা নেচার, আমি বলবো এটা আমার উইক পয়েন্ট হতে পারে, আমি খুব রাগ করি, তারপর আবার মানে খুব হেল্পফুল। আমি বুঝি যে 2 দিন পরে হয়তো বা এই আমাকে এমন কিছু করবে বা বলবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, ওইটা আমার বিষয় না, বাট আমি বারবার চিন্তা করি আহারে থাক, আমাকে যদি একটু নরম করে কেউ কনভিন্স করার চেষ্টা করে, তখন আমি আবার বলে যাই। এমন না যে আমার রাগ নাই, রাগ আছে, কিন্তু ওই দিকে আমি খুব ইমোশনাল, মানুষের খারাপটা দেখতে আমার খারাপ লেগে যায়, এটা আমার বাবার নেচার। এটা একটা আছে, যেমন সানিয়াত আছে আমাদের, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার মানে এমন কিছু একটা মনে হলো যেটা কাউকে বলার মতো না, যে এমন লাগছে কেন, মানে কেমন জানি একটা ব্যাপার, ও বলে হ্যাঁ কি হয়েছে বলো, বুঝছি। সো এই মানুষগুলো আসলে লাইফে দরকার, মানে কোন জাজ করবে না। আমার এরকম ফিল হচ্ছে, কেন হচ্ছে, কি করব,
এটা আমি কি করব, ওইটা মানে জাজ করবে না, কেন করছো, ভুল করছো, এটা সেটা এগুলো বলবে না। ময়ূরাক্ষেতেও আছে নিশ্চয়ই প্রতারণা, তো জীবনে প্রতারণার একটা গল্প শুনতে চাই। ও গড, কে সেই প্রতারক সেটা সে ভালো করেই জানে হয়তো, কিন্তু আছে না যে এমন মানুষ যে ফেক ফেস নিয়ে আসে, আনগ্রেটফুল মানুষ, আমার খুব ভয় লাগে। মানে সিচুয়েশন অ্যারাইজ হতে পারে যে এরকম যে আমি এখন এটা করতে পারছি না বা দিতে পারছি না, বা এরকম কারোর জন্য যদি তুমি ধরো একদম গলা পর্যন্ত পানিতে নেমে যাও এবং সে পা ভেজাতেও তোমার জন্য দ্বিধাবোধ করে, তাই না, বা এরকম ভাবে, এবং আনগ্রেটফুল বিহেভিয়ার সব জায়গায় দেখতে থাকো তুমি, তখন তোমার তো খুব আসলে খারাপ লাগবে। তোমার সঙ্গে একরকম চেহারা নিয়ে তোমাকে অনেক ইউজ করলো, একদম সব জায়গায় ইউজ করলো, সব কিছুতে, এবং তারপর সে টোটালি চেঞ্জ একটা মানুষ। এটা খুব ভয়ঙ্কর, বিভৎস। সেরকম ঘটনা ঘটেছে ইন্ডাস্ট্রির? তুমি বলছো যে তার নাম বলবো না, কিছু বলবো না, তুমি কেন জিজ্ঞেস করছো, কোথাচ্ছ কেন? না কেমন জানি, এতটুকুই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, সে বুঝবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কে বলার আসলে আমার মানে একদম কিছু না। আই হ্যাভ নো ওয়ার্ডস। অবশ্যই সে নিজে নিজে জানে সে কি করেছে, মানুষের সামনে তো সে হয়তো ফেকটা বলে নিজেকে জাহির করার জন্য বা আমাকে ছোট করতে বা যেটাই হোক, বাট সে নিজে জানে আসলে কি বিষয়টা।